নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প স্ত্রৈণ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত স্ত্রৈণ। মেসের সবাই ওকে ঠাট্টা করে আসছে স্ত্রৈণ বলে। ভৈরব শোনে আর হাসে। হাসিটা যেন অভিযোগের পিঠে সায় দিতে চায়। আসলে ভৈরব নিজেও নিজেকে তাই ভেবে খুশি হয়। অথচ মেসের পুরনো বাসিন্দারা তো কোনোদিনও ভৈরবের স্ত্রীকে দেখেনি। তার ছেলে মেয়ে, ছোট্ট সংসার, এসবের কিছুই দেখেনি তারা। কদাচিৎ দু একজনের চোখে হয়তো সেই নতুন বিয়ের পর বউয়ের লেখা খামখানা পড়েছে, কিন্তু তার উপরও ঠিকানাটা লেখা থাকতো আপিসের টাইপরাইটারে টাইপ করা। পাছে মেয়েলি হাতের ঠিকানা দেখে কেউ সন্দেহ করে, খুলে পড়ে। তাই খামের পিঠে ঠিকানা টাইপ করে নতুন বউকে দিয়ে আসতো ভৈরব। সে খাম যে কবে থেকে পোস্টকার্ড হয়ে গিয়েছে। পোস্টকার্ডে ঠিকানা লেখা রয়েছে আঁকা বাঁকা অক্ষরে। সে অক্ষরের লেখা চিঠি হাতে পেয়েও কবে থেকে যে বাসিন্দা বন্ধুদের পড়ে দেখবার কৌতূহল মরে গেছে তা ভৈরব নিজেও জানে না। মরেনি শুধু একটা নেশা, শনিবারের নেশা। এ নেশা শুধু ভৈরবের নয়। তা না হলে অন্যদিন আপিস যাওয়ার মুখে জামা কাপড়ের দু একটা ছিটে জল এসে পড়লেই যারা বাড়িওয়ালার উদ্দেশ্যে অস্ফুট কোনো অশিষ্ট মুক্তি করে বসে, তারাই কেন শনিবার হলেই মেস বাড়ির নোংরা আবহাওয়ার মধ্যেও এতখানি আরাম খুঁজে পায়? ভৈরবের সঙ্গে একই ঘরে আর একখানা তক্তপোষ নিয়ে থাকে সরল মুন্সি। বিয়ে থাক করেনি, সে কোন পাঠ্য জীবনে কলকাতায় এসে এক মেসে উঠেছিল, তারপর ডজনখানেক মেস বদলে এখানে এই নিশীথকুণ্ডু লেনে। নিশীথকুণ্ডু লেনেই বুঝি বাকি জীবনটা কাটিয়ে দেবে। শনিবার হলেই এক কাপ চায়ের সঙ্গে রেসের বইটা খুলে বসে সরল মুন্সি। মাঠে রেস না থাকলে ঘরেই তেতাসের আড্ডা জমাবার জন্য একে ওকে বলে রাখে, মুকুন্দ বাবু তাড়াতাড়ি ফিরবেন মশাই, এক হাত বসা যাবে। মুকুন্দ বাবু কখনো রাজি হন, কখনো বা গিলে করা পাঞ্জাবিটা মাথায় গলিয়ে তাঁতের ধুতিতে চুনোট দিতে দিতে বলেন, না সরল বাবু, আজ একটু কাজ আছে। সারা সপ্তাহটা যিনি আধময়লা জামা কাপড়ে কাটিয়ে দেন, ধোক দুরস্ত বাবু সেজে তিনি যে কোন কর্তব্যের ডাকে বেরিয়ে যান তা জানতে আর কারো বাকি নেই। তাই উত্তর শুনে সরল মুন্সি শুধু হাসে। কিন্তু এই মুকুন্দ বাবু সরল মুন্সির মতোই ঠাট্টা করেন ভৈরবকে। বলেন, আপনার মতো স্ত্রৈণ লোক মশাই জীবনে দেখিনি। আর তাদের দেখা দেখি কলেজের ছোকরা অনুপম শনিবার হলেই বলে, কি ভৈরব দা, বৌদির মুখখানা একবার দেখে আসবার জন্য বাড়ি যাচ্ছেন নাকি? ভৈরব শোনে আর হাসে। আসলে শনিবার সকাল থেকেই কি আর তৈরি হয় সে? তৈরি হয়তো সে সারা সপ্তাহ ধরেই। সোমবার সকালে যখন ছুটতে ছুটতে এসে 7:40 ট্রেনটা ধরে মেমারিতে, ট্রেনে উঠে একটা বসার জায়গা খুঁজে পায়, তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে ভৈরব। স্বপ্নই তো, মাঝে মাঝে শুধু স্ত্রীর 2-4টে ফাই ফরমাস মনে পড়ে যায়। বড় ছেলেটার জন্যে একখানা পাটিগণিত কিনতে হবে, ছোট মেয়ের জন্যে ওষুধ,
স্ত্রীর শাড়িখানার আড়ং ধোলাই ইত্যাদি। স্বপ্ন ভেঙে দেয়। তারপর প্রতিদিনই এটা ওটা কিনে জোগাড় করে মেসে ফেরে আপিস ছুটির পর। আর শনিবার সকালে সেগুলো গুছিয়ে নিয়ে একটা থলের মধ্যে ভরে নেয় ভৈরব। গুণের অঙ্ক কষার সময় মনে মনে নামতা উড়ে নেবার মতো কোথাও কিছু ভুলভ্রান্তি বাচ্চা পড়ল কিনা ভাবতে চেষ্টা করে। তারপর তাড়াহুড়ো করে স্নান সেরে থলি ব্যাগটা হাতে নিয়ে খাবার ঘরে নেমে যায়। তারপর আপিস ছুটির পর পড়ি মরি করে ভিড়ে ভরা বাসের পাদানিতে একটুখানি জায়গা করে নিয়ে কাঁধে থলি ব্যাগটা ঝুলিয়ে নিজেকেও ঝুলতে ঝুলতে হাওড়া স্টেশনে এসে পৌঁছাতে হয়। ট্রাম বাসের মতোই লোকাল ট্রেনেও সমান ভিড়। তারই মধ্যে কোনো রকমে উঠে পড়ে, তবে নিশ্চিন্ত। 2:30 ট্রেনটা না পেলে বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যায়। মনে হয় একটা বেলা বরবাদ হয়ে গেল। শুধু কি তাই, ভৈরব নিজেও জানে না 2:30 ট্রেনটা না পেলে হঠাৎ তার মন মেজাজ এত খারাপ হয়ে যায় কেন। কিন্তু না, ট্রেনটা হাতছাড়া হয় না বড় একটা। ঠিক হিসেব করেই বের হয় ভৈরব। হিসেব মতোই ট্রেনে জায়গাও পেয়ে যায়। কখনো চেনা জানা 2-1জন ডেকে জায়গা দেয়। মুখ চেনা অনেকে সরে বসে 8খানা আসন ছেড়ে দেয়। তারপর ইলেকট্রিক ট্রেনের চেয়েও তাড়াতাড়ি ছুটতে ইচ্ছে করে তার। মাঝে মাঝে ঘড়ি দেখে আর কতক্ষণ বাকি। কখনো বা মাইল পোস্ট দেখে। মাইল পোস্ট অবশ্য এখন থেকে আর দেখতে হয় না। বছরে সব লাইনের সব নারী নক্ষত্র তার চেনা হয়ে গেছে। জানলা দিয়ে একটু মুখ বাড়িয়ে বুঝতে পারে কোথায় এসেছে, কত দূর। দুপাশের গাছগুলো, জলে ডোবা খাল বিল, এমনকি মাঠে মাঠে পানের বরজ কিংবা ধানের ফলন দেখেও চিনতে পারে সে। আশেপাশের লোক অবশ্য ভৈরবের মতো অধৈর্য হয়ে ওঠে না। ট্রেনে যখন উঠেছি ঠিক সময় পৌঁছবো, বড়জোর 2-10 মিনিট লেট হবে, কি যায় আসে তাতে। কিন্তু ভৈরবের সেদিকে চোখও নেই, কানও নেই। মেমারি স্টেশনে এসে ট্রেন থামলে তবে শান্তি। ততক্ষণে ট্রেনের কামরাও ফাঁকা হয়ে গেছে একে একে। তাড়াহুড়ো করেই নেমে পড়ে ভৈরব। এক হাতে ব্যাগ আর অন্য হাতে কপি নয়তো ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়ে সে। এরপরও 1.5 মাইল পথ হেঁটে গিয়ে তবে তার গ্রামের বাড়ি। সেখানে ভৈরবের বউ, ছেলে, মেয়ে, বেগুনের চারায় ছোট ছোট বেগুনি রঙের ফুল। কিন্তু এসব কথা একবারও মনে পড়ে না ভৈরবের। রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে গ্রামের পথে বাঁক নিতে হয়। গোটা কয়েক পয়সা দিলেই বাসে যাওয়া যায় যদিও, তবু এটুকু পথ হেঁটে চলাই ভৈরবের আনন্দ, নাকি কয়েকটা পয়সা বাঁচিয়ে, কে জানে। পাশাপাশি কয়েকটা চালাঘর পাকা রাস্তার ধারে। কেউ চা সিঙ্গারা খাচ্ছে, টুকিটাকি জিনিস কিনছে, কেউ বা বিড়ি খেতে খেতে বাসের জন্য অপেক্ষা করছে। তাদের এড়িয়ে হন হন করে হেঁটে চলে ভৈরব। তারপর একসময় পা গতি হারায়, নিজের অজান্তেই ধীরে ধীরে চলতে শুরু করে ও। টিনের চালাগুলোর শেষে একটা দোতলা ভাঙা পুরনো বাড়ি চোখে পড়া মাত্রই। মান্ধাত্তার আমলের পুরনো বাড়ি। একপাশের দেওয়াল ভেঙে পড়ে ইটের স্তূপ জমেছে, ওপাশের দেওয়ালে শ্যাওলা। জানলা দরজা ক্ষয়ে গেছে বৃষ্টির জলে, ফেটে চৌচির হয়ে গেছে রোদে পুড়ে। বাড়িটার সামনে ঘাস আর কচুর শাক গজিয়ে জঙ্গল হয়ে গেছে। তার ওপাশে একটা ছোট্ট ডোবা। একটু আগেই তো ইলেকট্রিক ট্রেনটা বিচিত্র বাঁশি বাজিয়ে চলে গেছে। এই সংকেত শুনেই হয়তো বুঝতে পারে ভাঙা পুরনো বাড়ির চেনা অচেনা একটি মেয়ে এসে দাঁড়ায়
দোতলার ভাঙা জানলার সামনে চেয়ে দেখে যাত্রীদের। ভৈরব হাতে থলি আর কপি ঝুলিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। তারপর চোখ তুলে তাকায়। চোখাচোখি হয় মেয়েটির সঙ্গে, আর অদ্ভুত একটা আনন্দের শিহরণ খেলে যায় ভৈরবের শরীরে, মনে। চোখের দৃষ্টি পরস্পরকে চিনে নেয়। যতক্ষণ দেখা যায় বাড়িটা পার হতে হতে বারবার চোখ ফিরিয়ে দেখে ভৈরব। একটি সুন্দর সুপ্রতিভ মুখ অপেক্ষা করে আছে জানলার সামনে। সে মুখে বুঝি আনন্দের ঈষৎ হাসিটা জ্বলে উঠে ধীরে ধীরে নিভে যায়। যৌবনে উজ্জ্বল সুন্দর সেই মুখখানি, টানা টানা দুটি চোখের ভাষা যেন ভৈরবের মনের ওপর কত অনুক্ত হৃদয়ের কথা শুনিয়ে যায়। কিন্তু কবে থেকে সে মুখে বয়সের ঈষৎ ছাপ পড়েছে, কপালের সিঁদুরের ফোঁটাটা অদৃশ্য হয়েছে, ভৈরব নিজেও বুঝি লক্ষ্য করে না। মেয়েটিকে প্রথম যেই দেখতে পায়, চোখে চোখ পড়ে, ঈষৎ হাসি দোলে তার ঠোঁটে, অমনি একটা অদ্ভুত শিহরণ খেলে যায় ভৈরবের সারা শরীরে। সব ক্লান্তি ঝরে পড়ে তার। সারা সপ্তাহের প্রতীক্ষা সফল হয়। এমন সময় বাড়িটা পার হয়ে চলে যায় ভৈরব। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই পার হয়ে যেতে হয় যদিও। মেয়েটিকেও আর দেখা যায় না, কিন্তু ভৈরবের মনের ওপর একটা মুগ্ধতার প্রলেপ থেকেই যায়। আরো খানিকটা এগিয়ে গিয়ে তবে মেঠো পথে বাঁক নিতে হয়। মনের মধ্যে কত কি কল্পনার সৌধ গড়তে গড়তে কখন যে গ্রামে এসে পৌঁছায়ও, ঘরের দাওয়া এসে দাঁড়ায়, ভৈরব নিজেও টের পায় না। চমক ভাঙে বড় ছেলেটা ছুটে এসে যখন আদুরে গলায় প্রশ্ন করে, আমার বই এনেছো বাবা? ছোট্ট মেয়েটা কিন্তু কাছে আসে না। পুতুল নিয়ে দাওয়ার এক কোণে খেলা করতে করতে একবার শুধু চোখ তুলে তাকায় বাপের দিকে, তারপর অপেক্ষা করে। ভৈরব তার দিকে তাকিয়ে হাসে। অভিমান বুঝতে পারে, তাই চুলের রিবনটা থলি থেকে বের করে এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নেয়। ওদিকে স্ত্রীর কণ্ঠস্বর ভেসে আসে, আলনায় কাপড় আছে, দে তো মন্টু। মন্টু কাপড়খানা এনে দেয়। ভৈরব সামনের পুকুরটায় গিয়ে হাত মুখ ধুয়ে এসে কাপড় ছাড়ে। ট্রেনের জামা কাপড় পরে ঘরে ঢোকা নিষেধ, তাই অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর মন জুগিয়ে চলতে হয়। কিংবা স্ত্রীর মন জুগিয়ে চলতে যেন ভালোই লাগে। সমস্ত মন জুড়ে তখন খুশি খুশি ভাব। সেই আনন্দটুকু যেন স্ত্রীর ওপরই উজাড় করে দিতে ইচ্ছে হয়। সারাক্ষণ ছেলে মেয়েদের নিয়ে গল্প করে ভৈরব, আর দেখে স্ত্রী তার ওপাশের রান্নাঘরে একটার পর একটা কাজ করে চলেছে। একবার কাছে এসে দুটো কথা বলারও সময় নেই তার, শোনার ধৈর্যও নেই। দূর থেকে এক পলক দেখেই সে সন্তুষ্ট। আগের মতো কাছে এসে দাঁড়াতেও তার যেন অনিচ্ছা। মন্টুকে সঙ্গে নিয়ে বাঁশের পাতা দিয়ে ঘেরা শাকসবজির বাগানটা তদারক করতে বেরিয়ে আসে ভৈরব। বাহ, পালং শাকগুলো বেশ হরহরে হয়ে উঠেছে। খুদে খুদে বেগুন ধরতে শুরু করেছে গাছে। খুরপি নিয়ে বেগুনের চারার নিচে মাটি ঢিলে করে দিতে দিতে মন্টুকে উপদেশ দেয় ভৈরব, ভেলিগুলো মাঝে মাঝে খুঁড়ে দিবি, বুঝলি? মাটি পড়ে ভেলি বন্ধ হয়ে গেলে জল আসবে কি করে? একটার পর একটা গাছের গায়ে হাত বুলিয়ে যেন পরম পরিতৃপ্তি পায় সে। গত বছরে বসানো নারকেল গাছটার চারাটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বাহ, বেশ ধীরে ধীরে গজিয়ে উঠছে তো। গাছটা মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক মন্টুর মতো। মন্টুই কি কম বড় হয়েছে? গত বছরেও ভৈরবের হাঁটুর কাছে পড়তো সে, এখন প্রায় কোমর ছুঁই ছুঁই।
বাগানের কাজ শেষ করে গাড়ুর জলে হাত পা ধুয়ে দাওয়ার মাদুর বিছিয়ে বসে ভৈরব। ধীরে ধীরে অন্ধকার যেন নেমে আসে। মন্টু হ্যারিকেনটা জেলে বই খাতা নিয়ে এসে বসে বাপের কাছে। সারা সপ্তাহে এই 3 বেলা ছেলের পড়াশুনোর খবর নিতে পারে ভৈরব, তাই একটা মুহূর্ত সে অপব্যয় করে না। এতক্ষণে ভৈরবের স্ত্রীর সময় হয়। কাঁসার থালায় 2খানা পরোটা আর বেশ খানিকটা গুড় এনে নামিয়ে দেয় তিনি। ছোট্ট মেয়েটা জলের গ্লাসটা এনে রাখে। পরম পরিতৃপ্তিতে পরোটা 2খানা খায় ভৈরব, আর মন্টুর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপর থালা আর গ্লাসটা তুলে নিয়ে যেতে যেতে বলে, ওষুধটা এনেছো? হ্যাঁ, ওই যে থলিতে আছে, বলেই নিজে উঠে গিয়ে ওষুধটা বের করে দেয় ভৈরব। তারপর ব্যাগ থেকে জরিপার শাড়িখানা বের করে খুশির হাসি হেসে তাকায় স্ত্রীর দিকে, বলে, আপিসের লোককে দিয়ে শান্তিপুর থেকে ধুইয়ে এনেছি, দেখো তো কেমন চমৎকার হয়েছে, ঠিক যেন নতুন। স্ত্রী খুশি হয়, লাজুক লাজুক হাসে। আর কোনো কথা নয়, ভৈরব আবার ছেলেকে পড়াতে শুরু করে। এইসব নানান কাজের মধ্যে কোনো দিন ভৈরবের মন থেকে সেই সুন্দর মুখের স্মৃতিটুকু মুছে যেতে চায় না। স্টেশন থেকে নেমে হেঁটে আস্তে আস্তে দেখা সেই পুরনো ভাঙা দালানের জানলায় একটা আঁটা ছবির মতো মুখ। প্রতি শনিবারই দেখে আসছে তাকে, আবার সেই সোমবারে সকালে যাবার সময়। মন্টু হয়নি তখনও, ভৈরব বিয়েও করেনি, তখন থেকেই তাকে দেখে আসছে। ঠিক অমনি এসে দাঁড়াতো সে তখনও। কতই বা বয়স ছিল, 16 বছরের একটি কিশোরী মেয়ে, মুখে চোখে চটুল হাসি। তার নাম জানে না ভৈরব, জানতে কখনো ইচ্ছেও হয়নি। শুধু দূর থেকে ক্ষণিকের জন্য গোপন মনের রোমাঞ্চ গুনে আসে। তারপর একদিন বিয়ে করে ফেলল ভৈরব। স্টেশনে নেমে গরুর গাড়িতে করে নতুন বউকে নিয়ে গ্রামে ফিরছিল সেদিন। ভৈরবের গালে কপালে তখনও চন্দনের ফোঁটা, নতুন বউয়ের মাথায় লাল চেলির ঘোমটা। বড়বউ দেখতে দুপাশের লোক ছুটে এলো, আর তারই ফাঁকে ভৈরব দেখলে সমবয়সী একটি মেয়ের কাঁধে ভর দিয়ে কৌতূহলের চোখে তাকিয়ে আছে মেয়েটি। ভৈরবের সঙ্গে চোখাচোখি হতেই ফিক করে হেসে ফেলল সে। আর সেদিন থেকেই যেন একটা পরিচয়ের সম্পর্ক গড়ে উঠল তাদের। তারপর দিনে দিনে বয়স বেড়েছে ভৈরবের, বয়স বেড়েছে মেয়েটির। দোতলা পুরনো দালান বাড়িটা থেকে ক্ষয়ে যাওয়া ইটের রাশি খসে খসে পড়েছে। আর সেই বাড়ি ঘিরে হঠাৎ একদিন চাঞ্চল্য দেখতে পেয়েছে ভৈরব। আনন্দের উল্লাসের হাওয়ায় মেতে উঠতে দেখেছে বাড়িটাকে। স্টেশন থেকে নেমে এমনই এক শনিবারের বিকেলে বুকের ভিতরটা হঠাৎ যেন ছ্যাঁক করে উঠেছে তার। একটা অবদ্ধ ব্যথা অনুভব করেছে ভৈরব বুকের মধ্যে। পরপর কয়েকটা শনিবার দীর্ঘশ্বাসের দৃষ্টি ফেলে তাকিয়েছে সে জানলাটার দিকে। ফিরে গেছে ব্যর্থ মন নিয়ে। পরপর অনেকগুলো সপ্তাহ কেটে গেছে এইভাবে। ভিতরে ভিতরে যেন মুষড়ে পড়েছিল ভৈরব। কখনো কখনো বা কল্পনার চোখে একটি সুখের নীড় গড়ে তুলতে চেয়েছে মেয়েটির জন্য। কি নাম মেয়েটির? মনে মনে কত সুন্দর নাম আওড়ে গেছে ভৈরব। কেমন দেখতে তার স্বামীকে, কেমন মানুষ তিনি। হয়তো খুব ভালোবাসেন তিনি ওই মেয়েটিকে। স্ত্রীকে ভালোবাসাই তো স্বাভাবিক। ভৈরব নিজেই কি তার স্ত্রীকে কম ভালোবাসে? ভৈরব ভেবেছিল আর কোনোদিনও বুঝি দেখতে পাবে না মেয়েটিকে। কিন্তু একদিন চমকে উঠেছে জানলার বাইরে সেই মুখখানাকে ফিরে আসতে দেখে। সিঁথির সিঁদুরটুকু দূর থেকে চোখে পড়েনি, চোখে পড়েছে শুধু কপালের ডগডগে বড় একটা সিঁদুরের ফোঁটা।
আর ভৈরবের সঙ্গে চোখাচোখি হতেই ঈষৎ হেসে মাথায় ঘোমটা টেনে দিয়েছে মেয়েটা। দিনের পর দিন এইভাবে কেটে গেছে, আর দিনের পর দিন ভৈরব বিস্মিত হয়েছে তার দিকে তাকিয়ে। প্রতিবারই মনের মধ্যে একটা আশঙ্কা পুষে সে ট্রেন থেকে নেমেছে। প্রতিবারই মনে হয়েছে এবার হয়তো যাওয়ার পথে আর তাকে দেখতে পাবে না। কিন্তু ঠিক সময়টিতে জানলার সামনে এসে সে দাঁড়িয়েছে হাসি মুখে। সে মুখের দিকে তাকিয়ে খুশিতে ভরে উঠেছে ভৈরবের মন। আবার রহস্যের মতো মনে হয়েছে তাকে। একটা কাল্পনিক দুঃখে সমবেদনা ঝরে গেছে তার বুকের মধ্যে। মনের মধ্যে শত প্রশ্ন উকি দিয়েছে। মেয়েটি বছরের পর বছর এখানে এই বাড়িতেই কেন কাটিয়ে চলেছে? কেন কেন? কোনো উত্তর খুঁজে পায়নি ভৈরব। তবু এক অদ্ভুত নেশা। ওদিকে না তাকিয়ে পারে না ভৈরব। কয়েকটি মুহূর্তের জন্যই, তবুও তারই মধ্যে যেন লুকিয়ে আছে কি এক অপার্থিব আনন্দ। সোমবার ভোর হতে না হতেই আবার ওই স্বপ্নটা উঁকি দেয়। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে তৈরি হয়। মুখ হাত ধুয়ে এসে দেখে স্ত্রী উনুন ধরিয়ে রান্না শুরু করে দিয়েছে। ট্রেন থেকে একেবারে স্নান আপিসে চলে যেতে হয় ভৈরবকে। তাই স্নান সেরে নাকে মুখে দুটি ভাত গুজে নিয়েই ছুটতে হয়, নইলে যে ট্রেন ধরতে পারবে না, সময় মতো আপিসে পৌঁছাতেও পারবে না। আপিসের ছুটির পর সেই নিশীথকুণ্ড লেনের মেস বাড়ি। ছাদের গঙ্গা জলের ট্যাঙ্ক থেকে জলের ছিটে পড়ে। জলে ভেজা শ্যাওলা পড়া দেওয়ালে কি একটা বিদঘুটে গন্ধ। 10টা 5টার আপিস। রেসের বই খুলে ঘোড়ার নাম দেখতে দেখতে ফিরে তাকায় সরল মুন্সি। বলে, কি দাদা, বৌদি কেমন আছে? প্রশ্নের পিঠে অর্থপূর্ণ হাসি হাসে ভৈরব। মুকুন্দবাবু টেরি কাটা চুলে মহাভৃঙ্গরাজ মাখতে মাখতে বলেন, ভৈরব বাবু ফিরেছেন দেখছি, ভাবছিলাম এবার হয়তো আঁচলে বাঁধা থাকবেন। ছোকরা অনুপম কলেজ থেকে ফেরার মুখে ভৈরবের ঘরে উকি দেয়। বলে, সে কি এবারও একা? ভাবলাম বৌদিকে বুঝি সঙ্গে করে নিয়ে আসবেন। ভৈরব শোনে আর হাসে। ভালোও লাগে। রসিকতা করে বলে, বিয়ে তো একদিন করবে ভাই, তখন বুঝবে। আবার সারা সপ্তাহ ধরে তৈরি হতে শুরু করে ভৈরব। ছেলে মেয়েদের ফাই ফরমাস, স্ত্রীর বায়না, এক একটি করে খুঁটিনাটি জিনিস কিনে এনে থলিতে ভরে রাখা। তারপর আবার সেই শনিবারে 2:30 ট্রেন। সেই মেমারি স্টেশনে নেমে একটা খুশির গুনগুনানি। প্রতিবারের মতো সেদিনও পায়ের গতি কমে এলো ভৈরবের। পুরনো দোতলা দালানখানা দেখা যাচ্ছে। দেখা গেলেই ধীরে ধীরে হাঁটতে শুরু করে ভৈরব। স্বপ্নের ঘোরেই যেন এতক্ষণ কেটে গেছে তার। স্বপ্নের ঘোরেই সারা সপ্তাহটাই যে কাটে। কিন্তু বাড়ির সামনে পৌঁছে হঠাৎ যেন একটা ধাক্কা খেলো ভৈরব। বুকের মধ্যে একটা প্রচন্ড আঘাত লাগলো বুঝি। ঠিক সেই দিনটির মতো, যেদিন বিয়ে বাড়ির আনন্দ আর উল্লাস দেখেছিল পুরো বাড়িটাকে ঘিরে। নিজেরই অজান্তে কখন পা থেমে গিয়েছিল তার। বারবার জানলাটার দিকে তাকালো ভৈরব। জানলার আশেপাশে সমস্ত বাড়িটার ওপর চোখের দৃষ্টি ঘুরে গেল তার। না, জানালাটা বন্ধ হয়ে গেছে। কেউ আর সেখানে অপেক্ষা করে দাঁড়িয়ে নেই। এক টুকরো মৃদু হাসির অভ্যর্থনা, তাও নিভে গেছে ভৈরবের জীবন থেকে। সমস্ত মনটা যেন বিষিয়ে গেল তার। হনহন করে পথটুকু হেঁটে পার হয়ে গেল ভৈরব। বুকের মধ্যে শুধু একটা দীর্ঘশ্বাস যেন বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না।
প্রতিবারের মতোই কানা উঁচু কাঁসার থালায় দুখানা পরোটা আর গুড় নিয়ে এসে নামিয়ে রাখলো ভৈরবের স্ত্রী। জিজ্ঞেস করলে, আমার জর্দাটা এনেছ? ভৈরব তিক্ত স্বরে উত্তর দিলে, ওই তো আছে, ব্যাগটা খুলেই দেখো না। ছোট্ট মেয়েটা অনেকক্ষণ অপেক্ষা করে ঠোঁট ফুলিয়ে অভিমানে সরে গেল সেখান থেকে। ভৈরব তাকিয়েও দেখল না। বড় ছেলেটা মাদুর পেটে হ্যারিকেন লণ্ঠনটা জ্বালিয়ে নিয়ে এসে বসল। বলল, অঙ্কটা বুঝিয়ে দাও না বাবা। ভৈরব একটু চুপ করে থেকে উত্তর দিলে, স্কুলের মাস্টার মশাইকে বলিস বুঝিয়ে দিতে। কত বড় বড় বেগুন ধরেছে গাছে, নারকেলের চারাটা কত বড় হয়েছে, কোনো কিছুই দেখতে ইচ্ছে হলো না ভৈরবের। ক্লান্তিতে বিরক্তিতে 1.5টা দিন কাটিয়ে দিয়ে সোমবার সকালেই আবার ফিরে এলো ভৈরব। আসার পথে ভালো করে তাকিয়ে দেখল দোতলার দালানটার দিকে। না, জানালাটা তেমনই বন্ধ, কপাটে একটা বড় কুলুপ ঝুলছে। কোথায় গেল সে সদা হাস্যময়ী সুন্দর মুখটি? একটা সপ্তাহ কেটে গিয়ে আবার শনিবার এলো, কিন্তু ভৈরব যেন সে খবর জানে না। শনিবার সকালে ভৈরব তখনও শুয়ে আছে তক্তপোষের ওপর। সরল মুন্সি সেদিকে তাকিয়ে বিস্মিত স্বরে বললে, কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছেন যে? ব্যাগটা গুছিয়ে নিয়েছেন? ভৈরব কোনো জবাব দিলে না। মুকুন্দ বাবু দাড়ি কামাতে কামাতে কি একটা রসিকতা করতে এসে থমকে দাঁড়ালেন। আরে ভৈরব বাবু, আজ বাড়ি যাবেন না নাকি? এর মধ্যেই স্ত্রী পুরনো হয়ে গেল। কলেজে যাবার মুখে একবার উকি দিয়ে থেমে পড়ল ছোকরা অনুপম। ভৈরব দা কি বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছেন নাকি? বৌদির সঙ্গে আপনারও তাহলে মন কষাকষি হয়? ভৈরব একে একে সকলের কথাই শুনল, কিন্তু কোনো কথারই জবাব দিলে না। ওর তখন চোখ ঠেলে জল আসছে, একটা অন্ধ আক্রোশে, নিজের ওপরই একটা অসহ্য অভিমানে। স্ত্রী, ছেলে মেয়ে, সেই বেগুনের চারা, একটু একটু করে বেড়ে ওঠা নারকেল গাছটা, সেই ছোট্ট সংসারের সমস্ত আনন্দ যে জানলার ফাঁক দিয়ে সে দেখে এসেছে এতদিন, সেই জানলাটাই যে আজ বন্ধ হয়ে গেছে। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত স্ত্রৈণ। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরো বাড়বে। তাহলে আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।